ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান আন্দোলনের দ্বিতীয় দিনে যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে রাস্তার পাশে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। মহাসড়কে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করায় আজ সকাল থেকে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। সকাল ৬টা থেকে ঢাকা খুলনা মহাসড়ক সহ বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়। এর ফলে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে মহাসড়কের পাশে ব্যানার হাতে দাঁড়িয়ে থেকে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। ভাঙ্গা উপজেলার সদরের ঢাকা বরিশাল মহাসড়কের পুখুরিয়া, মাধবপুর, হামিরদী ও ঢাকা খুলনা মহাসড়কের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকে অবরোধকারীরা অবস্থান নিলেও পুলিশি তৎপরতায় তারা রাস্তার পাশে সরে দাঁড়ান। দর্শক, এই মুহূর্তে ফরিদপুরের ভাঙ্গা থেকে সার্বিক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। জনি, ভাঙ্গায় যান চলাচল ও আন্দোলনের কেমন পরিস্থিতি দেখছেন, জানাবেন আমাদের। সাহেলি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত প্রায় এক সপ্তাহ ধরে ফরিদপুরের ভাঙ্গার যে আসন বিন্যাসের যে সমস্যাটি রয়েছে, সেই আসন বিন্যাসের সেই সমস্যাটি নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু ফরিদপুরের থেকে যে দক্ষিণাঞ্চলের যে 21টি জেলা রয়েছে, সেই জেলার সাথে কিন্তু সড়ক যোগাযোগ একবারেই বিচ্ছিন্ন ছিল, সেই সাথে রেল যোগাযোগও কিন্তু বিচ্ছিন্ন ছিল। তবে আমরা গতকাল এই যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে কিন্তু গতকাল যে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে যে হুঁশিয়ারি করা হয়েছে যে কোনো ধরনের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হলে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় কিন্তু আজ সকাল থেকে আমরা যেটি দেখেছি যে আজ সকাল থেকে আন্দোলনের সময় নির্ধারণ করা থাকলেও কিন্তু সকাল থেকে আমরা আন্দোলনকারীদেরকে কিন্তু সড়ক অবরোধ করতে দেখিনি। তবে আমরা যেটি দেখেছি যে যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছেন এবং বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছেন। তো সব মিলে আমরা যেটি দেখেছি যে আন্দোলনকারীরা আজকেও আন্দোলন করছেন, তবে সড়কের দুই ধারে দাঁড়িয়ে তারা শান্তিপূর্ণভাবে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা সকালে এখানকার প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে মূলত সড়ক অবরোধ করে কোনো ধরনের কোনো আন্দোলন তারা করতে দেবেন না এবং আন্দোলনকারীদেরকে তাদের আন্দোলনও তারা বন্ধ করছেন না। তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে তারা সড়কের পাশে আন্দোলন করার তারা কিন্তু সুযোগ দিচ্ছেন। আমরা দেখেছি যে সড়কের দুই ধারে আন্দোলনকারীরা আন্দোলন করছিলেন এবং সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তারাও কিন্তু আন্দোলনের পাশে অবস্থান নিচ্ছিলেন। তো মোটামুটি বলা যায় যে এই মুহূর্তে ঢাকা খুলনা মহাসড়ক, ফরিদপুর বরিশাল মহাসড়ক এবং ঢাকা বরিশাল মহাসড়কের যান চলাচল এবং রেল চলাচল কিন্তু একবারেই স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে আন্দোলনের সর্বশেষ খবর। জনি, আপনাকে ধন্যবাদ। 4টি সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল থেকে এই জেলার সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে, তবে সড়কে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল স্বাভাবিকভাবে চলাচল করছে। সকাল থেকে জেলা সদর সহ বিভিন্ন স্থানে দোকানপাট খোলা থাকলেও সড়কে মানুষের উপস্থিতি কম। সকাল 8:30 পর্যন্ত খুলনা বাগেরহাট মহাসড়কের কোথাও হরতাল সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়নি। বাগেরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ টহল জোরদার করা হয়েছে। কোথাও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে ব্যবস্থা নেওয়া হবে। জুলাই আন্দোলনে গত বছরের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় 5 মরদেহ এবং 1 জনকে জীবিত পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই মামলার সাক্ষ্য গ্রহণ হবে। অপরদিকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। এছাড়া জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামও সাক্ষ্য দিতে পারেন। এর আগে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক ও রাজসাক্ষী সহ এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 45 জন। আশুলিয়ার ভাড়া বাড়ির কক্ষ থেকে স্বামী, স্ত্রী ও 6 বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত 8টার দিকে আশুলিয়া নরসিংহপুরে আবুল হোসেনের ভাড়া বাড়ি থেকে ওই দম্পতির কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়রা ওই দম্পতির কক্ষ দিনভর বন্ধ দেখে জানালা দিয়ে ভেতরে উঁকি দিয়ে দেখতে পায় খাটের উপর অচেতন অবস্থায় স্ত্রী সোনিয়া আক্তার ও 6 বছরের শিশুকন্যা জমিলা পড়ে আছে এবং গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী রুবেল মিয়া। পরে পুলিশ
ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের মধ্যে স্ত্রী সোনিয়া আক্তার স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং স্বামী পেশায় একজন রাজমিস্ত্রি। চাকরির জন্য অনেক খোঁজাখুঁজি করছে, চাকরিদার হচ্ছে না, অনেক লোকজন ধরতেছে, চাকরি হইতেছে না। এই নিয়ে সংসারের ভিতরে একটা দ্বন্দ্ব, সে চাকরি করে না, ধার দেনা হয়েছে কিছু, এই নিয়ে একটু ঝামেলা চলতেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বেড়ে গেছে। সকাল ৬টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয়েছে ৫২.১৮ সেন্টিমিটার, যা বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, রোববার সকাল ৬টায় তিস্তার পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচে ছিল। দুপুরের পর থেকে পানি ক্রমেই বাড়তে থাকে। রাত ৯টায় তা বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচে ছিল। সকালে আরও পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার পাড়ের নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা বিভিন্ন এলাকায় মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু জায়গায় ইতোমধ্যেই পানি ঢুকে পড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা সমাগত। সারা দেশের মতো বরিশালের বাকেরগঞ্জেও চলছে দুর্গাপূজার প্রস্তুতি। ব্যস্ত সময় কাটছে প্রতিমা শিল্পীদের। পূজা মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। খড়, মাটি, কাঠ ও রঙের নিখুঁত সৃজনশীলতা গড়ে উঠছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ সহ দেবদেবীর প্রতিমা। মণ্ডপগুলোর নিরাপত্তা সতর্কতা অবস্থানে রয়েছে প্রশাসন। বাকেরগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবার রহমান। বরিশালের বাকেরগঞ্জে প্রতিমা নির্মাণের কাজ ইতোমধ্যেই প্রায় শেষ হয়েছে। প্রতিমা সরবরাহে যেন কোনো বিলম্ব না ঘটে সে লক্ষ্যেই শিল্পীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত নিরবিচ্ছিন্ন শ্রম দিয়ে যাচ্ছেন। সময় বাঁচানো এবং প্রতিমার গুণগত মান বজায় রাখা দুয়ের ভারসাম্য রক্ষা করেই তারা এগিয়ে নিচ্ছেন এই শিল্প সাধনা। এবছর বাকেরগঞ্জ উপজেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ৭৮টি পূজা মণ্ডপে। প্রতিমা নির্মাণ ছাড়াও সমানতালে এগিয়ে চলছে মণ্ডপ সাজানো, আলোকসজ্জা এবং সাংস্কৃতিক কার্যক্রমের প্রস্তুতিও। অন্য বছরের মতনই এবছরের আয়োজন রয়েছে। সর্বস্তর মানুষের আনন্দিত হয়ে আমরা এবার দুর্গোৎসব পালন করতে চাই। প্রতিমার মাটির কাজ সব শেষ। প্রতিমা প্রায় ১০ আনি পরিমাণ হয়েছে। রং করতে লাগবে ৪ দিন, আর এই যে মাটির কাজ ধরেন আর ৩ দিন লাগবে। ষষ্ঠী পূজার আগেই আমাদের প্রতিমা কালে কমপ্লিট। শারদীয় এই মহোৎসবকে ঘিরে শুধুমাত্র ধর্মীয় উৎসবের আবহ নয়, সামাজিক সম্প্রীতি, সংস্কৃতির উদযাপন এবং মানুষে মানুষে সৌহার্দ্য গড়ে তোলার একটি বিরল সুযোগ তৈরি হয়। এই উপলব্ধি থেকেই প্রশাসনও নিচ্ছে সর্বোচ্চ প্রস্তুতি, জানান বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ। প্রতিটা পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন থাকবে, আনসার থাকবে, সিসি ক্যামেরা থাকবে এবং তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও থাকবে। এই উৎসব যাতে সুশৃঙ্খল, নিরাপদ এবং আনন্দঘন পরিবেশে উদযাপন করা যায় সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৭৪টি পূজা মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে পূজা উদযাপন হয় সে বিষয়ে উপজেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা রেখেছে। এ মাসের শেষে মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। তার আগে বাকেরগঞ্জ জুড়ে চলছে প্রস্তুতির চূড়ান্ত পর্ব। প্রতিমা শিল্পী, পূজা উদ্যোক্তা, প্রশাসন সবার সম্মিলিত প্রচেষ্টায় যেন এই উৎসব হয়ে ওঠে আনন্দ, শৃঙ্খলা ও সম্প্রীতির এক বর্ণিল মিলন মেলা, বলছে পূজা উদযাপন কমিটি। স্থানীয় লোকজন যদি একত্রে থাকে তাহলে কোনো রকমের বিশৃঙ্খলার আশঙ্কা কম থাকে। সেই সাথে প্রশাসন কাজ করছে, বিভিন্ন এজেন্সিগুলো কাজ করছে সরকারের, তাহলে আমি এরকম কোনো আশঙ্কা দেখি না। জুবার রহমান, মাই টিভি নিউজ। এবার আমাদের কৃষি। একসময় চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ লাক্ষার চাষ দেখা গেলেও বর্তমানে এই অর্থকারী ফসল লাক্ষা চাষের উজ্জ্বল সম্ভাবনা এখন হতাশাজনক। কাঠ, স্বর্ণ, ওষুধ থেকে শুরু করে শিল্প কারখানায় বহুমুখী ব্যবহারের পরও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ঝুঁকির মুখে এই সম্ভাবনায় ফসল। প্রতিনিধি তারেক আজিজের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গাছের শাখায় জড়িয়ে আছে লালচে লাক্ষার আবরণে। বরই, বাবলা, পলাশ, খয়ের ও ডুমুর গাছে লাক্ষা পোকার রস নিগড়ে দেয়, যা বাতাসের সংস্পর্শে এসে তৈরি করে লাক্ষা বা লাহা। একসময় এই অর্থকরী ফসল ছিল গ্রামীণ জীবিকার অন্যতম ভরসা।
ডাল থেকে সংগ্রহ করা লাক্ষা মেশিনে ভেঙে পানিতে ধুয়ে চড়ানো হয় উনুনে। এরপর থান কাপড়ে নিয়ে তাপ দিয়ে তৈরি করা হয় লাক্ষার টিকিয়া, যা ব্যবহার করা হয় কাঠের আসবাবপত্র, পিতল বার্নিশ, স্বর্ণের দোকান, রেল কারখানা, খেলনা, টিস্যু পেপার, এমনকি সিলমোহর তৈরিতে। উৎপাদনটা আগের তুলনায় অনেকটা বেড়েছে। যদি এটা সরকার সহযোগিতা করে আমাদের, তাহলে পারে আমরা হয়তো বাংলাদেশে আরো বিভিন্ন এলাকায় এটা ছড়িয়ে দিতে পারবো উৎপাদনটা। একসময় চাষের পাশাপাশি রপ্তানিও হতো ভালো, কিন্তু এখনের উজ্জ্বল সম্ভাবনা অনেকটাই হতাশজনক। লাক্ষা চাষী ও শ্রমিকদের দাবি, এই শিল্পটি কৃষি খাতে অন্তর্ভুক্ত করে সরকারি সহায়তা দেয়া হলে ফিরতে পারে লাক্ষা চাষের সোনালী দিন। এই পণ্যটিকে কৃষি পণ্য হিসেবে পরিগণিত করা হোক, তাহলে বর্তমানে আমরা চাষিরা আরো উৎসাহ পাবো। সরকার যদি আমাদের একটু সহযোগিতা করে তাহলে আরো উৎপাদন বাড়বে। প্রোডাকশন বেশি হলে দাম একটু কমবে, প্রোডাকশন কমে গেলে দাম জীবিকা নির্ভর করে আপনার সম্পূর্ণ আমাদের এটার উপরে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ জনবল তৈরি ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। আমরা যদি এখানে কৃষি লাক্ষার প্রকৃত শিল্প তৈরি করতে পারি বা গড়ে তুলতে পারি, সেক্ষেত্রে কৃষকরা এটা আবার আগ্রহী হবে এবং চাষ পরিমাণ বাড়বে। সরকারের উদ্যোগ নেওয়া দরকার, যেহেতু এখানে লাক্ষা গবেষণা কেন্দ্র আছে, এখানে বিজ্ঞানীর তো স্বল্পতা, বিজ্ঞানী না থাকার কারণে এখানে গবেষণা কাজ ঠিক মতো আগানো যাচ্ছে না। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের যে কৃষি উন্নয়ন প্রকল্প আছে, সেই কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা স্বল্প আকারে কিছু কৃষকদেরকে প্রদর্শনী আকারে দিয়ে করানোর চেষ্টা করতেছি। দেশে প্রতি বছর লাক্ষার চাহিদা প্রায় 10,000 টন হলেও বিপরীতে উৎপাদন হয় মাত্র 1.5 থেকে 200 টন। শামস তাবরিদ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এ পর্যায়ে গ্রাম বাংলার খবর। শেরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা 2025 উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে জেলা পুলিশ কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন শেরপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম। দিনাজপুরের পার্বতীপুরে প্রাতিষ্ঠানিকভাবে অর্জিত শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা বিষয়ক মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে গতকাল দিনব্যাপী প্রতিষ্ঠান চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সহকারী কমিশনার ভূমি মাহমুদ হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, কলেজের অধ্যক্ষ আহসান হাবিব, মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন সহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্দেশ্যটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধ, দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আরোপ সহ কিশোর গ্যাং, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় নিয়ে ব্যাপক আলোকপাত করা হয় লক্ষ্মীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়। এ সময় বক্তারা বলেন, স্থানীয় প্রশাসন বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে এসব সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গতকাল জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মহল থেকে হচ্ছে গিয়ে দেশটাকে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া দৌলতপুরে সড়কে বৃক্ষরোপণ করেছে যুবদল। গতকাল বিকেলে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের প্রাকপুর ধর্মদহ সড়কের গরুরা প্রাথমিক বিদ্যালয় থেকে গরুরা বাজার পর্যন্ত সড়কের দুপাশে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশব্যাপী 5 কোটি গাছের চারা রোপণের যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নের জন্য দৌলতপুর উপজেলা বিএনপির নির্দেশনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 25 কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন।
তারুণ্যের উৎসব উপলক্ষে ভোলায় জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ভোলা গজনবী স্টেডিয়াম মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলার উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাফাতুল ইসলাম।